প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের ক্ষমতা কমতে পারে এমন সুপারিশে একমত হয়নি বিএনপি। জাতীয় নির্বাচনে ভোটের অনুপাতে সংসদে উচ্চকক্ষ আসন বণ্টন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনেও রাজি হয়নি তারা। এছাড়াও বেশ কিছু মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান। তার কাছ থেকে বিস্তারিত জানবো। সঙ্গে আছি শাহাদাত তনিম। কামরুল হাসান, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। কামরুল হাসান, আপনার কাছে একটু জানতে চাই, জাতীয় ঐক্য কমিশনের যেই কমিশনটি গঠন করা হয়েছে সেখানে বেশ কিছুদিন ধরে বৈঠক হচ্ছে বিএনপির সঙ্গে। কি কি বিষয়ে এখন পর্যন্ত বিএনপির সঙ্গে একমত হতে পেরেছে এই কমিশন? জাতীয় ঐক্যমত্য কমিশনের যে স্প্রেডশিট যেটা দেওয়া হয়েছে সেটা যদি আপনি খেয়াল করেন দেখবেন সেখানে বেশ কিছু জায়গায় এবং অধিকাংশ জায়গাতেই বিএনপি একমত পোষণ করছিল। কিছু কিছু জায়গায় আংশিক একমত এবং কিছু কিছু জায়গায় একমত পোষণ করেন নাই। তো এর মধ্যে আপনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য, তারপরে হচ্ছে আপনার উচ্চকক্ষ, নিম্নকক্ষ, পার্লামেন্ট, তারপরে এরকমের বাংলা ভাষা নিয়ে মানে দেশের সব কিছু অনেকগুলো বিষয়কে তারা একমত পোষণ করেছেন। শুধুমাত্র কয়েকটি বিষয়, মৌলিক বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন। সেগুলো আলোচনা 3 দফা তারা বসছেন এবং 3 দফা শেষ না, বলা হয়েছে যে না, আলোচনার মাধ্যমে এটা সামনে আরও আলোচনা হবে, সেখানে হয়তো এটা সমাধান আশা করা যাবে। আচ্ছা, এর মধ্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার যে ভারসাম্য, সেটি নিয়ে বিএনপির আসলে বার্তাটা কি ছিল কমিশনে এখন পর্যন্ত? বিএনপি 2022 সালে যে 31 দফা যেটা ঘোষণা করেছে, রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেখানে কিন্তু তাদের একটা প্রতিশ্রুতি আছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনয়ন করা হবে। আমরা জানি বর্তমানে প্রধানমন্ত্রী শাসিত যে আমাদের যে ব্যবস্থা, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব সংকীর্ণ আর কি। তো সেক্ষেত্রে বিএনপির ভাবনা হচ্ছে রাষ্ট্রপতির কিছু কিছু জায়গা মানে ক্ষমতা যদি তারা বাড়ানো যায়, যেখানে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া অনেক কিছু করা সম্ভব, এরকমই কোনো কিছু যদি করা যায়, সেটাকে যদি তারা আনতে পারে সংসদের মাধ্যমে, তাহলে ভারসাম্যটা একটু বাড়বে আর কি রাষ্ট্রপতির। এটা তাদের প্রস্তাবনায় উল্লেখ করেছেন। দলের যিনি আছেন প্রধান থাকেন, তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা, এটি নিয়েও কিন্তু একটি নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে। এই বিষয়টি নিয়ে আসলে বিএনপির কি বার্তা ছিল, তারা কি চাচ্ছেন আসলে? বিএনপির এখানে বক্তব্যটা স্পষ্ট, যেটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব যেটা স্পষ্ট করেছেন যে জাতীয় সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ দল যারা আসবেন, তাদের মতামতের ভিত্তিতেই প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন, সেটা যে দল থেকেই আসুক না কেন। তো সেখানে প্রধানমন্ত্রীর বিষয়গুলোতে তারা জাতীয় সংসদের উপরেই তারা নির্ভরশীলতা বা জাতীয় সংসদকেই তারা প্রাধান্য দিচ্ছেন। জি, আরেকটি বিষয় জানতে চাই, যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এই জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বিএনপির মধ্যে যে বৈঠক হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে যে টানা 2 বারের বেশি আসলে প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবে না। এটি নিয়ে ঐক্যমত একটি আ বার্তা দিয়েছে। এর প্রেক্ষিতে বিএনপি একবার বলেছে যে তারাও এটাতে একমত। পরবর্তীতে আবার দেখলাম যে তারা বলছে যে বিরতি দিয়ে আসলে প্রধানমন্ত্রী হতে পারে। এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চলছে। আপনি নিশ্চয়ই জানেন। এটি একটু পরিষ্কার করলে ভালো হয় দর্শকদের জন্য। টানা 2 বার প্রধানমন্ত্রী, এটা বিএনপি শুরু থেকে বিএনপিও বলে আসতেছিলেন, কিন্তু এখানে যে জাতীয় ঐক্যমত্য যে কমিশন যে মানে আরেকটা ছাপ তারা যেটা অন্তর্ভুক্ত করছে, সেটা হচ্ছে মানে একেবারেই করতে পারবেন না, পরবর্তীতে আর কখনোই করতে পারবেন না। বিএনপি ওই জায়গাটায় দ্বিমত পোষণ করছেন যে যদি একবার বিরতি দিয়ে, টানা 2 বার পরে একবার বিরতি দিয়ে যদি তৃতীয়বার যদি করতে পারে, সেক্ষেত্রে বিএনপি অনাপত্তি দিচ্ছে। মানে বিএনপি চাচ্ছে যে মাঝখানে একটা মানে বিরতি দিয়ে থার্ড টাইমে সে করতে পারবে। আর আমাদের দেশে যে রাজনৈতিক যে কালচার, সেখানে হচ্ছে আপনার পারিবারিক যে রাজনীতির যে কালচারটা, সেখানে জিয়া পরিবার এবং শেখ মুজিবের পরিবার, তো এখানে এই পরিবারতান্ত্রিক রাজনীতিতে আপনি বিকল্প নেতৃত্ব আসলে এখন মতো খুঁজে পাওয়াটা আসলে মুশকিল। তো সেক্ষেত্রে তারা সংশয় প্রকাশ করতেছেন যে যদি হয়তো এরকম হতে পারে, এটা আমার অনুমান, যে যদি মনে করেন আগামীতে আমরা ধারণা করতেছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো পরপর 2 টার্মের হওয়ার পরে থার্ড টাইম মানে যদি কোনোদিন সুযোগও আসে, তাহলে সে হতে পারবে না। তো সেক্ষেত্রে এই আমাদের সাবকন্টিনেন্টালে আসলে এটা একটা ডিফিকাল্ট হয়ে যায় আর কি, নেতৃত্বের জায়গাটায়। এটা হচ্ছে বিএনপির একটা ভয়ের জায়গা, আমার যে ধারণা আর কি, আমি তাদের সঙ্গে কথা বলে। তো ওই জায়গাটা একেবারে ফিক্সড করতে যাচ্ছে না, এটা একটা মানে একটা নর্মাল একটা মানে ফিক্সড করলে হয় কি, লক করে সব কিছু লক হয়ে যায়। বিএনপি লকটা চাচ্ছে না কোনো ক্ষেত্রেই।
আপনি যে দেখবেন যে কোনো মানে অন্যান্য যেসব জায়গাতে তারা দ্বিমত পোষণ করছেন, যেমন আপনার প্রধান বিচারপতি হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রেও সালাউদ্দিন সাহেব একই বক্তব্য করেছেন, সব কিছুতে আপনার লক করেন না, কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক মানে জরুরি আপনার ল বা আইন মানতে হয় বা জরুরি সিচুয়েশনগুলো ফেস করতে হয়, সেটা যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা সেগুলো মানে সবসময় ফেস করেন। এটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের বক্তব্য। সেক্ষেত্রে তারা কোনো কিছুতে ফিক্সড করতে চাচ্ছে না, এইটা হতেই হবে, কারণ ওটা তো নাও হতে পারে, রাষ্ট্র পরিচালনায় সিচুয়েশন ওইরকম ডিমান্ড নাও হতে পারে। তো ওই জায়গাটায় তারা ফিক্সড করতে চাচ্ছে না যে না এটা হতেই পারবে না, ওইরকমের জায়গাটায় তারা এইভাবে মানে প্রধানমন্ত্রীর জায়গাটা ক্লিয়ার করছে। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হলে বিএনপি কি সমস্যা এবং অন্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের বার্তাটা কি? অন্য রাজনৈতিক দল আসলে এখন তো আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে এখন, আওয়ামী লীগ তো এখন মাঠের বাইরে, এর বাইরে আছে নতুন একটা এনসিপি আছে বা জামাত ইসলামী আছে। জামাতের রাজনীতিটা হচ্ছে ক্যাডার ভিত্তিক, আর অন্যান্য আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি এসব দল হচ্ছে বুর্জোয়া কেন্দ্রিক। সেক্ষেত্রে এখানে ক্যাডার ভিত্তিক না, এখানে ওই মানে পরিবারতন্ত্র থেকেই অনেকটা রাজনীতিটা, এবং ওই পরিবারকে কেন্দ্র করেই রাজনীতিটা আবর্ত হয় বা ঘুরে আসে। সেই পরিবারকে বাদ দিয়ে আপনি আওয়ামী লীগের রাজনীতিটা এখন পর্যন্ত ডিফিকাল্ট। তো বিএনপিরও সেম ওই জায়গাটাই মনে হয় একটু সংশয় আছে, যদি তারেক রহমান বা জিয়া পরিবার থেকে যদি না আসে, সেক্ষেত্রে হয়তো দলে যে এখন যে বন্ডিংসটা আছে হয়তো ওখানে ডিফিকাল্টিজ হতে পারে। দিন যতই যাচ্ছে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে বিএনপির যে মতভিন্নতা, এটি কি আরো বাড়বে বলে মনে করছেন কিনা? যেহেতু এখনো পর্যন্ত শেষ হয়নি এই বৈঠকটি, সামনের দিকে আবারও হবে, তা দেখছেন কিনা এই ধরনের কোনো সংখ্যা দেখছেন না, কিনা? আমি কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, কারণ এখানে যে 3 দফা যে বা 3 দিন যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকটা খুব ভালো পরিবেশই হয়েছে এবং আনুকূল্য পরিবেশই হয়েছে। আমার মনে হয় আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা সম্ভব হবে। এই যে যে সকল বিষয়গুলোতে বিএনপি মতভিন্নতা এখন পর্যন্ত দেখাচ্ছে, সেটি কি আসলে পরবর্তীতে এই বিএনপি যদি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, সেটি কি পরিবর্তন করতে পারবে? এমন কোনো কথা কি উঠেছে ওখানে? না, যেগুলো মতৈক্য হয়েছে সেগুলো বিএনপির প্রতিশ্রুতির মধ্যে আগে থেকেই ছিল, যেগুলো মত বিএনপি যেগুলো একমত পোষণ করছে। তো সেক্ষেত্রে বিএনপির স্পষ্ট বার্তা 31 দফার ভিতরে আছে যে এই আমরা রাষ্ট্র পরিচালনার মানে ক্ষমতা পেলে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা এই পরিবর্তনগুলো আনবেন। এটা তাদের 31 দফার ভিতরে অনেক কিছুই উল্লেখ আছে। আসলে খুব বেশি যে ম্যাসিভ যে পরিবর্তন সেখানে কিন্তু সেটা কিন্তু নাই। আপনি দেখবেন হচ্ছে জাতীয় নিরাপত্তা বা সাংবিধানিক যে বিষয়গুলো নিয়ে খুব বেশি মতপার্থক্য মানে একেবারে যে হয়নি তা না, খুব বেশি কিন্তু নাই। বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে একমত পোষণ সেগুলো কিন্তু অনেকটাই কাছাকাছি। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, এই টানা দুইবার প্রধানমন্ত্রী নিয়ে যে আলোচনাটা এখন চলছে, সেটি নিয়ে আসলে জাতীয় ঐক্য কমিশনের আসলে বার্তাটা কি ছিল? কেন তারা এটি চাচ্ছে? এই প্রস্তাবটা কাদের কাছ থেকে আসলো? এই বিষয়ে কি কোনো কিছু জানা গেছে? না, আসলে এখন যে বর্তমানে মানে 5ই আগস্টের পরে বা মানে এদেশের যারা সুশীল সমাজ বা যারা এদেশের নিয়ে চিন্তা ভাবনা করে তাদের ভিতরে একটা ভয়ের আতঙ্ক আছে, আবার কখনো ফ্যাসিবাদী বা স্বৈরাচার আবার এই দেশে আবার আসন গেড়ে বসে কিনা। তো ওই জায়গা থেকে তারা পরিবারতন্ত্র থেকে দেশকে মুক্ত করার জন্য অনেকটা এরকমের পরিবারতন্ত্র থেকে এই দেশটা বের হয়ে আসুক। তো এটা এত সহজে হবে বলে আমার মনে হয় না। এটা অনেক সময় নেবে, হবে না তা না, অবশ্যই একদিন হবে দেশ। কিন্তু বিএনপি এখন যে অবস্থান, আমাদের দেশের গণতান্ত্রিক যে অবস্থান, সেখানে হঠাৎ করে আপনি এক লাফে আপনি এত দূরে এগোতে পারবেন বলে মনে হয় না। এই বিষয়টা নিয়ে কি অন্য রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আলাপ হয়েছে? তাদের সঙ্গে কোনো মতের মিল পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত? এখন এখানে বাংলাদেশের যে 2টা প্ল্যাটফর্মে, একটা হচ্ছে বিএনপি এবং সমমনা যে দলগুলো, বিএনপির সঙ্গে অন্যান্য অ্যালায়েন্সগুলো যেগুলো আছে, আপনি দেখবেন তাদের সঙ্গে কিন্তু বিএনপি ধারাবাহিক বৈঠক শুরু করছে। আজকেও গণফোরামের সঙ্গে বৈঠক হচ্ছে। তো সেক্ষেত্রে অ্যালায়েন্সে যে বা সমমনা যে দলগুলো আছে বা বন্ধুপ্রতিম যে দলগুলো আছে, তারা কিন্তু এইসব বিষয়ে মাথা ব্যথা বা এইসব বিষয়ে তাদের ইন্টারেস্টটা খুব কম আমার কাছে মনে হয়েছে, এবং তারা বিএনপি নেতৃত্বের প্রতি তাদের একটা আস্থা এবং ভরসার জায়গাটা তারা সবসময় প্রকাশ করে আসছে। ভিন্ন দিকে হয়তো জামাত, যেহেতু তাদের ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল, এখানে নিজেদের দলের মধ্যে হয়তো ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ওদের নেতৃত্ব করেন, সেক্ষেত্রে ওদের এখানে ইনফ্লুয়েন্স থাকতে পারে, যেন এইভাবে হলে হতে পারে। এটা জামাতের হতে পারে, আবার নতুন এনসিপি আসছে, এনসিপি এরকম চাচ্ছে। তো এই চাওয়াটার সঙ্গে আসলে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেক্ষেত্রে একটু ভিন্নতা
বিএনপি মনে করতেছে। সাধারণ মানুষ আসলে কি মনে করছে এই বিষয়টি নিয়ে? সাধারণ মানুষ আসলে এগুলো সাংবিধানিক বিষয়, তো আমাদের দেশে খুব কম লোক সাংবিধানিক বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করেন বা এই বিষয়ে ওয়াকিবহাল। তারা মানে ভোট দিতে পারবো, ভোট দিব, আমার একজন জনপ্রতিনিধি হবে, একজন ভালো জনপ্রতিনিধি হবে, আমাদের সেবা করবেন, আমাদের চাহিদা পূরণ করবেন, আমাদের মৌলিক চাহিদা বা যতগুলোই আছে সেগুলো পূরণ করবেন। আমাদের দেশের মানুষ এখন পর্যন্ত ওই জায়গাটায় সীমাবদ্ধ। সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে খুব বেশি আসলে মাস পিপলের ভিতরে খুব কম। আরেকটি বিষয় জানতে চাই যে সাংবিধানিক কাউন্সিল গঠনেও রাজি হয়নি বিএনপি, কেন? এটা একটা মানে আমাদের দেশে মানে সাংবিধানিক কাউন্সিলের এই কালচারটা এখনো আমরাও নতুনভাবে অবগত আর কি। আমাদের সেই কালচারটা এখনো হয়নি। তো ঐকমত্য কমিশন আসলে এই মানে সাংবিধানিক কাউন্সিলটাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে আর কি। তাদের মতে এটা যদি গঠন হয় বা এটা যদি থাকে তাহলে যে ভারসাম্যটা, রাষ্ট্র পরিচালনার যে ভারসাম্যটা সেটা আসবে। আর বিএনপির পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে যে সাংবিধানিক কাউন্সিল যে গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশন যেটা আলোচনা করছেন, সেখানে এই সাংবিধানিক কাউন্সিলের উপরে অনেক ক্ষমতা দেওয়া আছে। আবার এই সাংবিধানিক কাউন্সিল যে গঠন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে আপনার জনপ্রতিনিধিরা ওই রকমের সম্পৃক্ততা নেই। অর্থাৎ জনগণের মতামতের এখানে কোনো প্রতিফলন নেই, বিধায় তাদের দায়বদ্ধতাটাও ওই রকমের নেই বলে বিএনপি মনে করতেছে। তো যখন আপনি সাংবিধানিক কাউন্সিল যখন আপনি তত্ত্বাবধায়ক সরকার বা যখন ক্ষমতা থেকে সরে আসবে, এই যে একটা ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়ামের সময় এই মানে সাংবিধানিক কাউন্সিল যেহেতু অনির্বাচিত, তো সে অনির্বাচিত একটা শক্তিশালী প্ল্যাটফর্মের উপরে কিভাবে একটা রাষ্ট্র নির্ভর করবে বা কোনো অকারেন্স ঘটবে কিনা, বিএনপির এখানে একটা বিশাল একটা সংশয় আছে। এবং এই জাতীয় মানে এই সাংবিধানিক কাউন্সিলকে যে পরিমাণ ক্ষমতায়ন করার প্রস্তাবনা করা হয়েছে, সেক্ষেত্রে মানে রাষ্ট্রের যে ক্ষমতা বা সরকারের যে ক্ষমতা, সে ক্ষমতাটা অনেকাংশেই কিন্তু খর্ব হয়ে যাবে। যেমন সাংবিধানিক কাউন্সিল আপনার অন্যান্য যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, দুদক থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সে প্রতিষ্ঠানে মানে নিয়োগ বা আদার্স এগুলো সব সাংবিধানিক কাউন্সিলের উপরে করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রেও সাংবিধানিক কাউন্সিলের ক্ষমতা দেওয়া আছে। বিএনপি এই জায়গাটা মনে করতেছেন যে একটা অনির্বাচিত একটা প্রক্রিয়ার মাধ্যমে যাদেরকে এখানে বসানো হবে, তাদের হাতে রাষ্ট্র কতটুকু নিরাপদ থাকবে, এটা বিএনপি একটু মানে খুব সংশয় আছে বলে তারা এইটাই বিষয়ে শতভাগই মানে দ্বিমত পোষণ করছেন। জি, কামরুল হাসান, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com-এ চোখ রাখুন।